মার্চ থেকে 27 মার্চ 2026 তোমাদের হতে চলেছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, টায়ার 1 পরীক্ষা। সেই টায়ার 1 এর জন্য তোমাদের 30 নম্বর রিজনিং আছে। সেই 30-এ 30 পেতে গেলে অবশ্যই দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি 2025 সালের 5/6/2025 সালের এনটিপিসি গ্র্যাজুয়েট যে হয়েছিল তার শিফট 1-এ যে যে রিজনিং কোশ্চেনগুলো এসেছিল সেই রিজনিং এর কোশ্চেনগুলো। তবে চ্যাপ্টার শুরু করবার আগে বা সেশনটা শুরু করবার আগে দেখে নেওয়া যাক একটা গুরুত্বপূর্ণ তথ্য। ইনফরমেশনটা কি, আমাদের অলরেডি 0 to Pro 6.0 ব্যাচ স্টার্ট হয়ে গেছে। কোথায় পাবে? আমাদের ইওর স্টাডি অ্যাপটাতে পাবে। ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। ডাউনলোড করবার পরে ব্যাচ অ্যাপটা ভিজিট করো। ভিজিট করলে বুঝতে পারবে যে অ্যাপে আমাদের এই ব্যাচগুলো আছে। 0 to Pro ম্যাথ 6.0 শুধুমাত্র ম্যাথের জন্য, 0 to Pro ইংলিশ 6.0 শুধুমাত্র ইংলিশের জন্য, 0 to Pro জিকে জিএস জিএস 6.0 শুধুমাত্র জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য হচ্ছে এই ব্যাচটা আছে। 0 to Pro রিজনিং 6.0, এই রিজনিংয়ের দায়িত্ব হচ্ছে আমার ওপর। আমি রিজনিং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। কিভাবে পড়াবো, কিভাবে পরীক্ষায় কোশ্চেন অ্যাপ্রোচ করবে সেইগুলো শেখানো হবে হচ্ছে আমাদের এই ইওর স্টাডি অ্যাপে, গাইডেন্স মানে ইওর স্টাডি অ্যাপ ব্যাচে। এই সবকটা মিলিয়েই আছে আমাদের কম্বো স্পেশাল 6.0। আমি পার্টিকুলারলি বলবো যে কম্বো স্পেশাল যদি পারচেস করতে হয় কম্বো স্পেশালি পারচেস করতে হবে। তার কারণ পরীক্ষা এখন দিন দিন টাফ হচ্ছে, তাই টাফ থেকে তোমাকে সহজ করবার জন্য টোটাল একটা ওয়ে জানতে হবে। সেই টোটালটা পড়তে গেলে তোমাদের হচ্ছে স্পেশাল 6.0। এছাড়া আছে জেনারেল সায়েন্স 6.0, যেটা শুধুমাত্র রেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এই আরআরবি গ্রুপ ডি যেটা হয়ে গেল বা এখন যেটা ফর্ম ফিল আপ চলছে। আছে তোমাদের রেলওয়ে ফাউন্ডেশন 2026, এসএসসি ফাউন্ডেশন 2026, পুলিশ ফাউন্ডেশন পুলিশ 2026। তাই শুরু করতে চলেছি আজকের সেশন। চলো দেখে নেওয়া যাক সেশনের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে। বলে দিয়েছে যদি প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, এটা হচ্ছে প্লাস, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, গুণ মানে ভাগ এবং ভাগ মানে প্লাস হয়, তবে নিচের সমীকরণটা প্রশ্নচিহ্নের জায়গায় কি বসবে? এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা তোমরা দেখে সবাই বুঝতে পারছো এটা ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টার থেকে এসছে। কি করতে হয় এখানে চ্যাপ্টারে? যা সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোতে কোনো পরিবর্তন হবে না। 32, 14, 16, 8, 4। এখানে ভাগ আছে, ভাগের জায়গায় আমি কি লিখবো? প্লাস লিখবো। বলে দিয়েছে ভাগ মানে হলো প্লাস, তাই ভাগের জায়গায় প্লাস। প্লাস 16, প্লাসের জায়গায় কি লিখবো? যা বলেছে যদি প্লাস মানে মাইনাস হয় প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস মানে গুণ মাইনাসের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ গুণের জায়গায় ভাগ। ব্যাস, এবার ইকুয়েশন সলভ করব। যখনই একটা ইকুয়েশন পেয়ে যাই অ্যাজ পার বদমাস রুল হিসাবে ভাগের কাজটা আমরা আগে করি। তাহলে এর মধ্যে ভাগ কোথায় আছে? 32 প্লাস 14 মাইনাস 16 ইন্টু 8/4, 4 দুগুণে 8, এবার 16 দুগুণে 32, তাহলে 32 প্লাস 14 মাইনাস 32। দেখো 32 32 কাটলো, পড়ে রইল 14, 14 হচ্ছে অপশন এ রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলো খুবই সহজ এবং এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। তোমাদের একটু আগে দেখালাম যে প্রিভিয়াস ইয়ারে শিফটটা নিয়েই আমরা এসেছি। এটা পুরোপুরি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু সামনের দিন আসতে চলেছে, অর্থাৎ 16 থেকে 27 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আসতে চলেছে। অলরেডি ডেট ক্লিয়ার কিন্তু হয়ে গেছে। তাহলে কোশ্চেনগুলো সলভ করতে গেলে দেখো কোশ্চেনগুলো কিচ্ছু নেই। কোথায় আটকাবে? ক্যালকুলেশনে আটকাবে, ক্যালকুলেশনের স্পিডে আটকাবে। যা স্পিড কম এই কোশ্চেনগুলোতে আটকে যাবে। চলে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। নেক্সট কোশ্চেন এখানে এরকম একটা বরাবর লাইন দিয়ে দিয়েছে। কি দিয়েছে? হ্যাশ যা লাইনটা দিয়েছে দিয়েছে, আমার সেটা দেখার দরকার নেই। মেন কোশ্চেন হচ্ছে এইটা, এমন কতগুলি সংখ্যা আছে, কি আছে? এমন কতগুলি সংখ্যা আছে যেগুলোর আগে সিম্বল এবং পরেও সিম্বল আছে। মানে এমন কতগুলি সংখ্যা খুঁজে নিতে হবে যে ওপরের যে লাইনটা দিয়েছে এটা বাঁ দিক এটা ডান দিক, অর্থাৎ লেফট থেকে রাইট, বাঁ দিক থেকে ডান দিকে যাব, এদিক থেকে চেক করতে করতে আসবো। কতগুলো সংখ্যা আছে, মানে ধরো সংখ্যা মাঝখানে থাকবে, আগেও আমার সিম্বল থাকবে বা চিহ্ন থাকবে,
পরেও আমার চিহ্ন থাকবে। তার মানে আমাকে কি খুঁজতে হবে? সংখ্যাগুলোকে খুঁজে আগে চিহ্ন পরে চিহ্ন যদি থাকে তাহলে সেই সংখ্যাটাকে পিক করব। তাহলে দেখো সংখ্যা কোথায় আছে, দেখো 3 সংখ্যা, 3-এর আগে একটা চিহ্ন আছে পরে সংখ্যা আছে তাই 3টা বাদ। 9 সংখ্যা, 9-এর আগে সংখ্যা পরে চিহ্ন, 9টা বাদ। আবার কোথায়? একটা, আগে একটা চিহ্ন আছে পার্সেন্টেজ, তার মানে একটাকে ধরবো। সংখ্যা কোথায়? আগে চিহ্ন পরে সংখ্যা বাদ। সংখ্যা আগে সংখ্যা পরে সংখ্যা বাদ। সংখ্যা আগে সংখ্যা পরে সংখ্যা বাদ। 4-এর আগে 1 বাদ, 4-এর এটাও বাদ। 9-এর আগে 4 বাদ, 9-এর পরে পার্সেন্টেজ বাদ, তার মানে 9টাও বাদ। আগে চিহ্ন পরে চিহ্ন বাজতে হবে। তাহলে দেখো আবার কোথায়? সংখ্যা, সংখ্যার আগে চিহ্ন পার্সেন্টেজ পরে 8 বাদ। 8-এর আগে 5 পরে বাদ। দেখো আবার সংখ্যা বাদ, তার মানে কটা এরকম হলো? একটা এরকম হলো। সেই লক্ষ্য সংখ্যাটা কি? 1। তাহলে এরকম কটা সংখ্যা আছে? এরকম একটা সংখ্যা আছে, এছাড়া আর কোনো উত্তর নেই। স্যার এটার কোনো শর্টকাট আছে? কোনো শর্টকাট নেই। এইভাবে তোমাকে চেক করতে হবে, সংখ্যার আগে চিহ্ন সংখ্যার পরে চিহ্ন। এখানে তোমাকে যা খুশি তাই বলতে পারে এমন কতগুলি সংখ্যা আছে যার আগেও সংখ্যা পরেও সংখ্যা, বা বলতে পারে এমন কতগুলি চিহ্ন আছে যার আগে সংখ্যা পরে চিহ্ন। যাটা খুশি বলতে পারে, যেভাবে বলবে সেভাবে আমরা করব। এটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল সিরিজ, এর মধ্যে পড়ে। এটা একটা সিরিজেরই অংশ। কোশ্চেন দেখে বলো যে কোশ্চেনটা কঠিন কিনা। একদমই কঠিন না, জাস্ট চেকিং করবার জন্য যতটুকু টাইম প্রয়োজন ততটুকু টাইম দিয়ে দেবে। ধীরে সুস্থে এগুলোকে চেক করতে হবে কিন্তু পরীক্ষায়। নেক্সট কোশ্চেন আবারও দিয়েছে তোমার ম্যাথমেটিক্যাল অপারেশন। তাহলে দেখো 3টে কোশ্চেন করলাম, 3টে কোশ্চেনের মধ্যে আমার একটা কোশ্চেন সিরিজ থেকে দিয়েছে, 2টো কোশ্চেন কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে দিয়েছে। কি দিয়েছে? যদি প্লাস এবং মাইনাস, এটা প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং গুণ ও ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তবে নিচের সমীকরণটিতে প্রশ্ন চিহ্নের জায়গায় কি বসবে? আগেরটা কি দিয়েছিল? আগের কোশ্চেনটা দিয়েছিল প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, গুণ মানে ভাগ, ভাগ মানে প্লাস, এইটা দিয়েছিল। এই টাইপটা কি দিয়েছে? এখানে দিয়েছে প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে বিনিময় করে বা প্রতিস্থাপন করে। অর্থাৎ যে জায়গায় আমার প্লাস আছে সে জায়গায় আমার মাইনাস হবে, যে জায়গায় আমার মাইনাস আছে সে জায়গায় আমার প্লাস হবে। তাহলে প্লাসের জায়গায় আমি এখন কি লিখবো? মাইনাস। তার মানে সংখ্যাগুলো ইনট্যাক্ট থাকবে, 21, 436, 4, 73। তাহলে প্লাস এবং মাইনাস, যেখানে প্লাস আছে সেখানে মাইনাস দাও, যেখানে মাইনাস আছে সেখানে প্লাস দেবো। প্লাস এবং মাইনাসের মধ্যে চিহ্ন ঠিক হয়ে গেল। গুণ ও ভাগ, গুণ কোথায়? ভাগের জায়গায় গুণ দেব, গুণের জায়গায় ভাগ দেব। তাহলে সবার প্রথমে আমি ভাগের কাজটা করব। তাহলে দেখো 38 ইন্টু 21, চেষ্টা করা যাক। 38 ইন্টু 21, দেখো এটাকে গুণ করতেই হবে, কিছু করবার নেই। 38, 21, 8 একে 8, 8 দুগুণে 16, 3 একে 3, 16 আর 3-এ 19। আচ্ছা 19 হলে 9 এখানে বসবে, হাত 11, 3 দুগুণে 6, আকে 7। তার মানে অ্যান্সার কত হলো? 798। মাইনাস 4 দিয়ে কে ভাগো, 4 একে 4, মিলে গেল 0, 4 নং 36 প্লাস 73। একটা জিনিস দেখো, এত কিছু করতে হবে না, ইউনিট ডিজিট মেলানোর চেষ্টা করি। দেখো এখানে 1 আছে, 4 আছে, 2 আছে, 3 আছে, তাহলে ইউনিট ডিজিট মেলানোর চেষ্টা করি। ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যা। এটার আগে প্লাস আছে, এটার পরে আছে না। 8 আর 3-এ কত হয়? 11। 8 আর 3-এ 11 হয়। আর মাইনাস যদি আমি 9 করি, 9 কোথা থেকে পেলাম? স্যার ইউনিট ডিজিট 9 পেলাম, এখানে ইউনিট ডিজিট 8, এখানে 13, 3। তার মানে 8 আর 3-এ কত হয়? 11। 11 থেকে এই 109 যদি বাদ দিই তাহলে 9 বাদ দিতে হবে। 9 আর 2-এ 11, 2 কোথায় আছে? 762 হচ্ছে আমার রাইট অ্যান্সার। পরীক্ষার সময় এই ইউনিট ডিজিট প্র্যাকটিসটা পরীক্ষার মধ্যেও করতে হবে। শুধুমাত্র জানলেই হলো না যে ইউনিট ডিজিট চেক করতে হয়, পরীক্ষার সময় অ্যাপ্লিকেবল করতে হয়। সেই পরীক্ষার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস দিতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি এরকম ইউনিট ডিজিট পরীক্ষার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে না। কোথায় অ্যাপ্লাই করবো, কোথায় অ্যাপ্লাই করবো না, সেটা আস্তে আস্তে তোমাকে নিজেকে ক্রিয়েট করতে বুঝতে হবে। এটা কেউ বুঝিয়ে দেবে না তোমাকে। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে এই কোশ্চেনটাতে। এই কোশ্চেনটাকে বলা হয় হচ্ছে, তোমরা সবাই জানো, পাজল। কি দিয়েছে? ফ্লোর পাজল বা বক্স পাজল, মানে একটা বাক্সের উপর একটা বাক্স রাখা আছে। কটা বাক্স রাখা আছে বাবু?
এখানে 7খানা বাক্স রাখা আছে, এ বি সি ডি ই এফ জি, 7খানা বাক্স রাখা আছে, একটির ওপর আরেকটি রাখা আছে, কিন্তু সেগুলি একই ক্রমে থাকবে না এরকম কোনো কথা নেই। অর্থাৎ এ থেকে এফ এরকম পরপর লেখা যাবে না। যেহেতু এইখানে কোন বাক্সটা কত নম্বর বলে দেয়নি, যেটা আমার সাধারণত নিয়ম, অর্থাৎ তলারটা 1 ধরা, ওপরে গিয়ে আস্তে আস্তে 6 বা 7 গিয়ে শেষ হবে, সেভাবেই করব। তাহলে তলা থেকে স্টার্ট করব। তলায় আমি দেব হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 দিলাম। ঠিক আছে, কি দিয়েছে? এফ এর ওপরে কোনো বাক্স নেই। প্রথম লাইনটা কি দিয়েছে? নো বক্স ইজ কেপ্ট অ্যাবভ এফ, এফ এর ওপরে কোনো বাক্স নেই। আচ্ছা, এফ এর ওপরে বাক্স নেই এই কথাটাকে আমরা বলতেই পারি এফ সবার ওপরে থাকে। তাহলে সবার ওপরে যদি থাকে তাহলে এফ 7 নম্বরে বসাও, কেন কি এফ এর ওপরে কোনো বাক্স নেই। তারপরে বলে দিয়েছে অনলি 3 বক্সেস আর কেপ্ট বিটুইন এফ অ্যান্ড বি, এফ এবং বি এর মধ্যে 3টি বাক্স থাকে। তাহলে এফ এবং বি এর মধ্যে 3টি বাক্স, দেখো 3টি 6 5 4, 3টি বাক্স এফ এবং বি এর মধ্যে 3টি বাক্স থাকে। তারপরে বলে দিয়েছে জি এবং ডি এর মধ্যে একটি বাক্স থাকে। এই পয়েন্টটা অনলি 1 বক্স ইজ কেপ্ট বিটুইন জি অ্যান্ড ডি আমি এই মুহূর্তে বসাতে পারছি না, তার কারণ এখানে জি আর ডি আমি বসাতে পারিনি, আমি শুধুমাত্র এফ আর বি বসিয়েছি। এর পরের পয়েন্টটা কি দেখি, ডি কে ঠিক বি এর ওপরে রাখা হয়, তার মানে বি কে আমি বসিয়েছি, বি এর ওপরে ঠিক ডি রাখা হয়, বি এর ওপরে ঠিক ডি রাখা হয়। স্যার এখন তো বসাতে পারি, জি আর ডি এর মধ্যে বলে দিয়েছে মাত্র একটি বাক্স, কেন বাক্স বসাতে পারি না? দেখো, জি এবং ডি এর মধ্যে মাত্র একটি বাক্স বলেছে, তার মানে আমাকে বলে নিতে হবে জি এবং ডি এর মধ্যে একটি বাক্স আছে, আমি দুটোই হয়। কেন কি এখানে এই লাইনে স্পষ্ট করে বলা নেই যে জিটা ডি এর উপরে বসা আছে, এখানে বলে দেওয়া আছে জি এবং ডি এর মধ্যে মাত্র একটা বাক্স রাখা হয়, তার মানে আমাকে ভাবতে হবে জি আর ডি এর মধ্যে একটা বাক্স অথবা ডি আর জি এর মধ্যে একটা বাক্স। ক্লিয়ার? তার মানে এই মুহূর্তে আমি জিটাকে এখানেও বসাতে পারি, আবার জিটাকে এফ এর তলায় বসাতে পারি, আমি জানি না কোথায় বসাবো, আমি ধরে নিলাম। তাই জন্য আর একটা এরকম আঁকলাম, এফ ডি বি, এইখানে জি লিখলাম, দেখো জি আর ডি এর মধ্যে আছে, আবার এইখানে জি লিখলাম, দুটোই আমি ধরে নিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু অপশন এলো। তাহলে সবকটা আমার হয়ে গেল, এইটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার বলে দিয়েছে জি এবং সি এর মধ্যে মাত্র 4টি বক্স আছে, তাহলে জি এবং সি এর মধ্যে মাত্র 4টি বক্স, 1 2 3 4, জি এবং সি এর মধ্যে মাত্র 4টি বক্স। এক্ষেত্রে কোথায় জি এবং সি এর মধ্যে মাত্র 4টি বক্স, দেখো জি এখানে আছে 1 2 3 4, দেখো এই পজিশনে জি আর সি এর মধ্যে 4টি বক্স হচ্ছে না, ভালো করে দেখো, জি এখানে আছে, জি আর সি এর মধ্যে তলায় তো 4টি বক্স হতে পারবে না, জি আর সি এর মধ্যে 4টি বক্স, মানে জি ওপরে থাকবে সি নিচে থাকবে, মাঝখানে 4টি বক্স, দেখো দেখতে পাচ্ছ 5 4 3 2, এখানে যদি 2 নম্বরে যদি জি বসাই, আবার দেখো 4টি বক্স 1 2 3 4, জি আর ডি এর মধ্যে, জি আর সি এর মধ্যে 4টি বক্স হবে না, তার কারণ 4টি বক্স যদি বসাতে চাও তাহলে এফ কে কেটে বসাতে হবে, কিন্তু অলরেডি এফ ফিক্সড, তাই এই জিনিসটা হবে না। এবার আমার কি লেখা আছে, এ কে ই এর ওপরে কোন একটি স্থানে রাখা হয়, তাহলে এ এখানে বসবে, ই এখানে বসবে। এবার আমাকে কোশ্চেন কি বলে দিয়েছে, ডি এর নিচে কয়টি বাক্স রাখা আছে, এইটা হচ্ছে ডি, ডি এর নিচে কটা বাক্স, একটা দুটো তিনটে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টে বাক্স রাখা আছে। এইভাবে তোমাকে ভেঙে 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 করতে হবে, তাড়াহুড়ো করলে পাজেল বলো সিটিং অ্যারেঞ্জমেন্টে বলো প্রবলেম হবে। নেক্সট কোশ্চেন দেখো, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন কি বলে দিয়েছে, কতটা বড় কোশ্চেন, প্রশ্ন পড়তে গিয়েই মনে হয় যে আর ভাল লাগছে না প্রশ্ন পড়তে, তারপরে আবার ডায়াগ্রাম এঁকে করতে হবে। প্রথমে দেখো, সুন্দর এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে বাম দিকে মোড় নিয়ে 9 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তারপরে বাম দিকে মোড় নিয়ে খালি ঘুরে যাচ্ছে, ঘুরে গিয়ে আলটিমেটলি সে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। কোন বিন্দুতে পৌঁছাচ্ছে? পি বিন্দুতে। কে ঘুরছে? সুন্দর ঘুরছে। তার মানে কজন ব্যক্তি ঘুরছে? সুন্দর বলে একটা ব্যক্তি ঘুরছে। যদি একজন ব্যক্তি ঘোরে একটা জায়গা থেকে অন্য জায়গায়, বাম ডান হতেই পারে, সেই জায়গায় আমরা ডায়াগ্রাম সাধারণত ইউজ করব না, আমরা একটা ফর্ম ইউজ করব বা ফর্মুলা একটু ইউজ করব বা ট্রিক্স বলতে পারো, সেটা হচ্ছে এন ই এস ডাব্লিউ। তাহলে এন ই এস ডাব্লিউ, এন ই এস ডাব্লিউ।
কি বলে দিয়েছে? এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার চালায়, তাহলে পূর্ব দিক মানে ইস্ট। এবার তোমরা যদি বলো যে স্যার আমার এন মানে নর্থ, ই মানে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে ওয়েস্ট, এটুকু মনে রেখো। এবার যদি তোমাদের মনে হয় যে স্যার আমার ইস্ট মানে পূর্ব জানি না, বা সাউথ মানে দক্ষিণ জানে না, বা নর্থ মানে উত্তর জানি না, বা ওয়েস্ট মানে পশ্চিম জানে না, তাহলে বাড়িতে একটু পড়ো বাবা, ঠিক আছে? আশা করি তোমরা এটা পেরে যাবে। এইটুকু অন্তত ইংরেজি জানো, কেন কি তোমরা তো ইংরেজিতে একেবারেই কাঁচা, সাধারণত যা বুঝতে পারি তোমাদের দেখে। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিলোমিটার চালায়, তাহলে পূর্ব দিকে 12 কিলোমিটার চাপাচ্ছে। তারপর সে বাম দিকে মন নিয়ে 9 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে বাম দিক মানে এরকম দিক। দেখো এখানে তোমার পেন ছিল, ডান দিক মানে এরা যাবে, এটা সাধারণ বুদ্ধি। ডান হলে এদিকে যাব, বাম হলে এদিকে যাব। এবার যদি না বুঝতে পারো স্যার আমি ডান বাম বুঝি না, এই জিনিস অনেকের মধ্যে আছে, তাহলে এটুকু তো জানো তোমার ডান হাত বা বাম হাত না, সেটাও তুমি বুঝতে পারো না। ঠিক আছে, ডান হাত দিকে গেলে তোমার হচ্ছে ডান দিক, বাম দিকে গেলে হচ্ছে বাঁ হাত। ঠিক আছে, তারপরে সে বাম দিকে 9 কিলোমিটার চালায়, বাম দিক না ডান দিক, 12 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তারপর সে বাম দিকে 9 কিলোমিটার চালায়, তাহলে বাম দিক মানে এদিকে, বাম দিকে 9 কিলোমিটার চালায়, 9 কিলোমিটার চালায়, পুনরায় বাম দিকে মন নিয়ে 13 কিলোমিটার চালায়, তাহলে বাম দিক মানে কি এখান থেকে এদিকে যাবে, এদিকে কোনো জাগানোর কোনো বসার জায়গা নেই, তাহলে ঘুরে কোথায় আসবে? 13 কিলোমিটার এখানে আসবে। এরপরে সে আবার বাম দিকে মন নিয়ে 11 কিলোমিটার চালায়, 11 কিলোমিটার চালায়, শেষে আবার একটা বাম দিকে মন নিয়ে 1 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে একটা গাড়ি চালায়, কেন কি এখান থেকে এখানে গেল। এইবার 9, 12 আর 1 13, কেন কি এখানে দুটো আছে, যোগ করে দেবো। যদি একই লাইনে পরপর দুটো তিনটে থাকে তাহলে সেগুলোকে যোগ করে দেবো, পাশাপাশি কিন্তু যোগ করব না, ওপর নিচ যোগ করব। 11, 13। এবার নর্থের সাথে সাউথ বিয়োগ করো, ইস্টের সাথে ওয়েস্ট বিয়োগ করো। দেখো ইস্ট ওয়েস্ট যদি বিয়োগ করো তাহলে এই 13 থেকে 13 বিয়োগ করলে পুরোপুরি দুটো শূন্য হয়ে যাচ্ছে, আমার দেখার দরকার নেই। নর্থ আর সাউথ যদি বিয়োগ করো, 9 থেকে 11 যদি বিয়োগ করো তাহলে 2 আসে, বসাবো কোথায়? যেটা বড় সেখানে আমি বসাবো। কাটা উচিত হয়নি, 9 থেকে 11 বাদ দিলে 2 আসে, বসালাম কোথায়? যেটা বড়, 9 আর 11-এর মধ্যে বড় কে? 11 বড়, তাই 2 এখানে বসালাম। তাহলে অ্যান্সার 2 হবে, এটুকু 100% শিওর। দেখো 1 কিলোমিটার হবে না এটা কাটা, 1 কিলোমিটার হবে না এটা কাটা। এবার অ্যান্সার কোনটা হবে? 2 কিলোমিটার সাউথ না 2 কিলোমিটার নর্থ? স্যার অনেকে বলবে স্যার সাউথ হবে, স্যার সাউথের তলায় আছে সাউথ হবে, কিন্তু সেটা আমরা তাড়াহুড়ো করব না। কেন? এই NESW দেয় হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থান কোনটা? প্রাথমিক অবস্থান হচ্ছে এ, অন্তিম অবস্থান হচ্ছে বি, অন্তিম অবস্থান পি। তাহলে এ থেকে পি এর দিকে আমার যাত্রাটা দেয়, আমাকে কি চেয়েছে দেখতে হবে, বলেছে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে তাকে কোন দিকে এবং কতটুকু যেতে হবে। তার মানে পি থেকে এ এর দিকে যাব, তাহলে এ থেকে পি এর দিকে গেলে কত লাগছে আমার? 2 কিলোমিটার সাউথে যাচ্ছে, কেন কি দিচ্ছে কি প্রাথমিক থেকে অন্তিম, তাহলে এ থেকে বিতে গেলে 2 কিলোমিটার সাউথে যাচ্ছে। পি থেকে এতে গেলে আমাকে কি করতে হবে? ঘুরিয়ে দিতে হবে, সাউথ থেকে নর্থ করে দিতে হবে, কেন কি সাউথের উল্টো দিক হচ্ছে নর্থ দিক। তাহলে অ্যান্সার হবে 2 কিলোমিটার নর্থ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। যেটা আসবে বিয়োগ করে যেটা আসবে, NESW সবসময় দেয় হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম। মাথার মধ্যে ঢুকিয়ে রাখো, NESW সবসময় দেখে হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম অবস্থানের দিক। এখানে চেয়েছে পুনরায় এ বিন্দুতে পৌঁছাতে, এই কোশ্চেনে প্রাথমিক অবস্থান কি এ, অন্তিম অবস্থান কি পি, তাহলে এ থেকে পি এর ডাইরেকশনটা হচ্ছে আমার সাউথের দিকে, আমাকে আবার পুনরায় পিতে ফেরত যেতে হবে, তার মানে আমাকে সাউথের উল্টো নর্থের দিকে ফেরত যেতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। আমাদের দিয়েছে ভেন ডায়াগ্রাম। কি দিয়েছে আমাদের? ভেন ডায়াগ্রাম। চলো, আচ্ছা ভেন ডায়াগ্রাম আমাদের কি বলে দিয়েছে? এমন কতজন রাঁধুনি আছে বা শেফস আছে, এমন কতজন আমাদের রাঁধুনি আছে বা শেফস আছে যারা শিক্ষকও কিন্তু আইনজীবী নয়। মানে রাঁধুনি প্লাস শিক্ষক আমাকে দেখতে হবে, রাঁধুনি এবং শিক্ষক। আচ্ছা টিচার এবং শেফের মধ্যে কে কে আছে? টিচার এবং শেফের মধ্যে এইটা টিচার এইটা শেফ, তার মানে এর মধ্যে কে কে আছে? 9 আর 7। কেন কি যে টিচার এবং শেফকে দেখতে হবে, এমন কতজন রাঁধুনি আছেন যারা শিক্ষকও কিন্তু আইনজীবী নন। মানে এখান থেকে যারা আইনজীবী সেটাকে হাঁটাও, তাহলে 9 আর 7-এর মধ্যে আইনজীবী কোনটা? দেখো 7 হচ্ছে আইনজীবী, তাহলে অ্যান্সার কত হবে? 9। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। কি করলাম?
বলে দিয়েছে এমন কতগুলি রাঁধুনি আছে যারা আমার টিচার কিন্তু লয়ার নয়। তাহলে রাঁধুনি এবং টিচারকে এক করলাম। তাহলে দেখো রাঁধুনি আর টিচার আসছে 9 আর 7, দুটো সংখ্যা 9 আর 7। এবার বলেছে এদের মধ্যে লয়ারটাকে বাদ দিয়ে দাও। আচ্ছা লয়ার তো 7 পড়ছে, তাহলে 7টাকে বাদ দিয়ে দাও। পড়ে থাকলে কজন? 9 জন। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখো। পার্সেন্টেজ, সরি, হ্যাশ ভিইসি বিএনডব্লিউ পার্সেন্টেজ, তার মানে কোনটা হবে? এটা হচ্ছে নতুন টাইপের অ্যানালজি, এই বছর আরআরবিতে এসছে। এতদিন থাকতো শুধুমাত্র একটা বার করতে ছিল, অর্থাৎ এই হ্যাশটাও কিন্তু দেয়া থাকতো, এই হ্যাশের এখানেও কিন্তু দেয়া থাকতো। এবার জাস্ট এটাও বার করতে হবে। কি করব? এখানে অপশান টেস্ট ছাড়া কোনো গতি নেই। অপশানে কি বলেছে? প্রথম অপশান দেখো, এ অপশান এক্স এইচ এ। আচ্ছা আমি যদি এখানে এক্স এইচ এ যদি বসাই, তাহলে সিমিলার অপশানে আমাকে জেড কে ওয়াই এখানে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, বসালাম। এক্স মানে কত? আমার 24, এক্স হচ্ছে আমার 24, ভি মানে হচ্ছে আমার 22, 2 এখানে, 26 এখানে, অর্থাৎ 24 থেকে 22 -2 হয়েছে, 24 থেকে 22 -2 হয়েছে, 2 থেকে 26 -2 হয়েছে। কি করে স্যার 2 থেকে 26 -2? আমার তো দেখে মনে হচ্ছে +24 হয়েছে। 2 থেকে 26 -2 হয়, এর জন্য তোমাকে আমাকে একটা ভিডিও দেখতে হবে, যে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে কোডিং ডিকোডিং এর একটা ভিডিও আছে, সেখানে আমি পরস্পর বুঝিয়েছি যে কিভাবে ক্যালকুলেশন করে 2 থেকে -2 করলে 0 আসে, সেই 0টাকে 26 লেখা হয়, আর 26 মানেই আমরা জেড জানি। তারপরটা চেক করি, এখানে 8 আছে, এখানে 5 আছে, তাহলে 8 থেকে -3 দেখা যাক এখানে আছে কিনা। 14 আছে, 11 আছে, বাহ মিলে যাচ্ছে, 14 থেকে -3। পরেরটা দেখি, 1 আছে, 3 আছে, 1 থেকে +2, এখানে 23 আছে, এখানে 25 আছে, +2, ব্যাস মিলে গেল। বাকিটা আর চেকই করবো না, বাকিগুলো আর চেকই করবো না। যদি আমার মিলে যায় বাকিগুলো চেক করবো না, যদি আমার না মেলে তখন কিন্তু আমি বাকিগুলো চেক করব। আমি কি করলাম? এখানে এক একটা অপশানকে বসাবো, বসানোর পরে যদি মেলে তাহলে সেই অপশানটা রাইট করব, যদি না মেলে তাহলে রাইট করব না। এবং পুরোটা কিন্তু মেলাবে, এখানে কিন্তু অর্ধেক মিলিয়ে ছাড়বে না, তার কারণ অপশান কাছাকাছি দিচ্ছে এগুলো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? উত্তর দিকে মুখ করে 73 জন শিক্ষার্থীর একটি সারিতে গীতা বাম প্রান্ত থেকে 16তম স্থানে আছে। সুনিতা যদি গীতার ডান দিকে 21তম স্থানে থাকে, তবে সারির ডান প্রান্ত থেকে সুনিতার অবস্থান কোথায় আছে? এই চাটা দিয়েছে হচ্ছে অর্ডার র্যাঙ্কিং থেকে দিয়েছে। কি করেছে এখানে? এইখানে এরকম লাইন আছে, ঠিক আছে, বলেছে উত্তর দিকে মুখ করে টোটাল কতজন আছে? স্যার 73 জন আছে। টোটাল কতজন আছে? 73 জন আছে। সারিতে গীতা, গীতা বাম প্রান্ত থেকে 16তম, তার মানে গীতা এদিক থেকে কত আছে? 16th আছে। গীতা এদিক থেকে আছে 16, কেন কি এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। সুনিতা গীতা ডান দিক থেকে, তার মানে এখান থেকে 21তম স্থানে সুনিতা আছে, তার মানে এখান থেকে 21তম স্থানে, তার মানে কততম স্থানে? বাম প্রান্ত থেকে কততম স্থানে? 17, 18, 19, 20, 16তম, মানে এখান থেকে 21তম স্থানে। ভালো করে দেখো, এখান থেকে 21তম স্থানে, তার মানে গীতা বাম প্রান্ত থেকে, গীতা বাম প্রান্ত থেকে কততম স্থানে সেটা আমাকে বার করতে হবে। তাহলে যদি আমি কাউন্ট করি, তোমাকে একটা কাউন্ট করে দেখাচ্ছি, তোমাদের মনে রাখতে হবে। সুনিতা যদি গীতার ডান দিক থেকে 21তম স্থানে, তাহলে 21তম স্থান গোনো, এটা 16তম স্থান, এখান থেকে 21 গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 করে 21 গুনতে হবে। তাহলে 16 + 21, 6 আর 1 7, 2 আর 1 3, তাহলে গীতা টোটাল 37তমে, সরি গীতা না, সুনিতা 37তম স্থানে আছে। সুনিতা এই জায়গাটাতে সুনিতা থাকে, সুনিতা বাম প্রান্ত থেকে 37তম স্থানে, জাস্ট কিছুই না, 16-র সাথে 21 যোগ করে দিলাম, 6 আর 1 7, 3 আর 1 21তম, 2 আর 1 3, 37তম স্থানে আছে। এবার আমাকে বলেছে সারির ডান দিক থেকে সুনিতা কততম স্থানে? আমরা জানি টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট -1। তাহলে সুনিতার ডান প্রান্ত থেকে টোটাল কত? স্যার 73 জন বলে দিয়েছে। সুনিতার লেফট দিক থেকে কত? 37, রাইট দিক থেকে জানতে চেয়েছে -1। তাহলে 37 - 1 36 প্লাস আর, এদিকে 73, তাহলে আর ইজ ইকালস টু
73 মাইনাস 36, 6 আর 7 13, 3 এর 1 4 আর 3 এ 7, তাহলে অ্যান্সার কত হবে? 37। অ্যান্সার কত হবে? 37। অপশনগুলো দেখেই বোঝা যাচ্ছে, কোনো কনফিউজিং অ্যান্সারই দেয়নি, অপশনই দেয়নি। চলো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের তিনটির কোনো একই রকম ভাবে তাই আর একটা গচ্ছকণ্ঠ অন্তর্ভুক্ত নয়। তার মানে এটা দিয়েছে ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট থেকে দিয়েছে। কোথা থেকে দিয়েছে? ক্লাসিফিকেশন বা অড ওয়ান আউট থেকে দিয়েছে। মানে চারটে অপশনের মধ্যে কোনটা একই দলের মধ্যে পড়ছে না। তাহলে দেখো, এটা এইচ, এইচ মানে এটা 8, এল মানে 12, জে মানে 10, 14। প্রত্যেক কটার পজিশন ভ্যালু লিখেছি 14, 18, 16, 20, 19, 23, 21, 25, 11, 8, 13, 21। দেখো, 8 আর 4 12, 14 আর 4 18, 19 আর 4 23, এ আবার কোথা থেকে এলো? 13 আর 21, 13 আর 8 21, 13 আর 8 21, তার মানে +8। বাকিগুলো দেখো প্রথম দুটো ওয়ার্ডের মধ্যে, সরি প্রথম দুটো লেটারের মধ্যে 4 +4 করে আছে। তার মানে 100% অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 100% অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট, সিমিলার প্যাটার্নের কোশ্চেন একটু আগেই করালাম, এটা হচ্ছে নিউ টাইপ অ্যানালজি, অ্যান্সার করবে। নেক্সট কোশ্চেন দেখো, বলে দিয়েছে যদি 5217643 সঙ্গে প্রতিটি জোড় সংখ্যার সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তবে এভাবে গঠিত নতুন সংখ্যার সাথে বাম দিক থেকে কি আছে? কিচ্ছু দেখবো না, প্রথমে যে সংখ্যাটা দিচ্ছে সেই সংখ্যাটা লিখবো। লিখে যা যা বলেছে, জোড়ের সঙ্গে যত যোগ করতে বললে যোগ করব, জোড়ের সাথে যত বিয়োগ করতে বললো বিয়োগ করব, যা বলেছে সেটাই করব। জোড়ের সাথে 2 যোগ, বিজোড়ের সাথে 2 যোগ করব। একটু দেখে নি ইংলিশটা, 2 is added to each even digit and 2 is added to each even, মানে প্রত্যেকের সাথে 2 যোগ করতে হবে। তাহলে সবচেয়ে সহজ দিয়েছে। অনেক সময় দেয় জোড়ের সাথে 1, বিজোড়ের সাথে -2, যোগ করো বিয়োগ করো, মানে এরকম দেয়। এখানে খুব সহজ দিয়েছে যে 2 is added, দুটোই আমার অ্যাড করতে দিয়েছে, দুটোই আমার অ্যাড করতে দিয়েছে এবং দুটোই 2 করতে দিয়েছে। এর থেকে সহজ কোশ্চেন হয় না। 5 2 1 7 6 4 3, তাহলে 5 আর 2 7, 2 আর 2 4, 1 + 2 3, 7 আর 2 9, 6 আর 2 8, 4 আর 2 6, 3 আর 2 5, ব্যাস। প্রত্যেকের সাথে 2 যোগ করলাম। জোড় হোক বিজোড় হোক, দুজনের সাথেই 2 যোগ করতে বলেছে, তাহলে ভাববই না, প্রত্যেকের সাথে 2 যোগ করে দিলাম একেবারে। যদি কোশ্চেন দিত যে জোড়ের সাথে 2, বিজোড়ের সাথে -3, তাহলে ওইভাবে আমাকে ভাবতে হতো জোড় কোনগুলো বিজোড় কোনগুলো। এখানে বলে দিচ্ছে জোড়ের সাথে 2, বিজোড়ের সাথে বিজোড়ের সাথেও 2 যোগ, দুটোর সাথেই 2 যোগ, তাহলে আর বাকি কে থাকলো? অঙ্ক তো জোড় আর বিজোড়ই থাকে সংখ্যাগুলোর মধ্যে। তাহলে এবার এটা হচ্ছে আমার নতুন সংখ্যা। এবার কি বলেছে? এই সংখ্যাটির বাম দিক থেকে প্রথম অঙ্ক, অর্থাৎ বাম দিক থেকে প্রথম অঙ্ক এবং ডান দিক থেকে প্রথম অঙ্ক, ডান দিক থেকে প্রথম অঙ্কের যোগফল কত হবে? 7 + 12, 7 + 5 12 হচ্ছে আমার অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছে। 701 700, 697 692 685 সিরিজ করো। -1, 7 আর 3 10, -3, -5, তারপরে এটা কত হয়? 85 85 5, 5 আর 2 7, -7। দেখো 1 3 5 7, এরপরে -9 হবে, 9 6 15, 676 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। দেখো বলে দিয়েছে নিচের কোন অক্ষর সংখ্যাগুচ্ছটির প্রশ্নবিদ্ধ চিহ্নের স্থানে বসলে প্রদত্ত সিরিজটি যৌগিকভাবে সম্পন্ন হবে? জিজ্ঞাসা চিহ্ন। ও মানে 15, 17, 19, 21, তাহলে 15 আর 2 17 আর 2 19 আর 2 21, 21 + 2 হচ্ছে আমার 23। আচ্ছা 23 মানে কি? 23 মানে ডাব্লু,
অপশন ডিটা হবে না। এবার তুমি দেখো ডাব্লিউ ও এ আছে, ডাব্লিউ ও এ আছে, ডাব্লিউ ও ভি আছে। আমি 100% শিওর প্রত্যেকটা অপশনে ডাব্লিউ ও পেয়ে গেছি। লাস্টেরটা মেলাবো, তার মানে কে এল এম মিলিয়ে আমার লাভ নেই। লাস্টেরটা 9 7 5 3, খুব ভালো করে দেখো 9 7 5 3 -2 হচ্ছে, 3 থেকে -2 করলে 1 হয়, দ্যাট উইল বি দ্য এ, ডাব্লিউ ও এ হবে, তার মানে এটা হবে না। এবার দেখি 4 8 12 16, 16 আর 4 20, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 4 4 8, 8 আর 4 12, 12 আর 4 16, 16 আর 4 20, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো আবার এই জিনিস দিয়েছে। দেখো নিউ টাইপ অ্যানালজিতে একটা পেপারে 3 থেকে 4টে কিন্তু দিচ্ছে, সিরিজ 3 থেকে 4টে দিচ্ছে। এনটিপিসিতে তোমার 30 নম্বর রিজনিং আছে, কিন্তু সেই 30 নম্বর রিজনিং কিন্তু প্র্যাকটিসের মধ্যে রেখো, এটাও কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে। জাস্ট কি করবে, প্রতিটা অপশন এখানে বসাবে, বসিয়ে আমাদের প্যাটার্নটা চেক করবে, যদি প্যাটার্ন মিলে যায় তাহলে ওই অপশনটাই রাইট করবে, যদি না প্যাটার্ন মেলে তারপরেরটা চেক করবে। এভাবে 4টেই চেক করতে হবে, কোনো শর্ট রুলস নেই, কোনো শর্ট রুলস নেই এখানে। নেক্সট কোশ্চেন দেখো কি বলে দিয়েছে, যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ ও ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে সমীকরণটাতে প্রশ্নবোধক স্থানে কি বসবে। তাহলে দেখো 1125 গুণের জায়গায় কি বসাতে হবে, ভাগ বসাতে হবে 45, ভাগের জায়গায় কি বসাতে হবে, গুণ বসাতে হবে 39, মাইনাসের জায়গায় কি বসবে 17, প্লাসের জায়গায় কি বসবে -19। তাহলে এবার দেখো 1125 45 39 +17 -19, যদি ক্যালকুলেশন করো 3 দিয়ে কাটো, 3 15 45, 3 13 39, 15 দিয়ে যদি এটাকে কাটো, 7 15 105, 105 7 75, 5 15 4 15 60, 5 15 75, তাহলে 13 × 75 করলে কত হয়, 5 13 65, 5 হাতে থাকলো 6, 7 13 91 আর 6 97, 975 মাইনাস এখান থেকে আসবে 2, তার মানে অ্যান্সার হবে 973 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কি এসছে, 7 জন ব্যক্তি আছে NOPQRST, একটি সোজা লাইনে উত্তর দিকে মুখ করে আছে। ঠিক আছে, সোজা লাইনে উত্তর দিকে মুখ করে আছে, তাহলে কতজন ব্যক্তি, 7 জন। 7 জন উত্তর দিকে, 1 2 3 4 5 6 7, সোজা উত্তর দিকে মুখ করে আছে। এবার বলে দিয়েছে টি লাইনের যে কোনো একটি প্রান্তে বসে আছে, তার মানে কোন প্রান্তে টি বসে আছে আমি এই জায়গাটা থেকে বুঝতে পারছি না, এই জায়গাটা থেকে বুঝতে পারছি না যে টি লাইনের কোন প্রান্তে বসে আছে। টি লাইনের বাম প্রান্তে বসে থাকতে পারে, টি লাইনের ডান প্রান্তে বসে থাকতে পারে। টি লাইনের বাম প্রান্তে বসে যদি বসাই তাহলেও করব, টি লাইনের ডান প্রান্তে বসেও আমি অ্যান্সার করব, দেখতে হবে। আর এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে, তার মানে 100% শিওর 8টাকে আমি এখানে বসাবো, যেখানেই বসাবো 8টাকে, আর এর বাম দিকে মাত্র 2 জন বসে আছে। পি বসেছে আর এর ঠিক ডান দিকে, পি বসেছে আর এর ঠিক ডান দিকে, এবং এস এর ঠিক বাম দিকে, তার মানে পিটা এস এর ঠিক বাম দিকে, এস এর ঠিক বাম দিকে। কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে, কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে, কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে। দেখো তুমি দেখো কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে, এবং লাস্টে বলে দিয়েছে কিউ লাইনের একদম শেষ প্রান্তে বসেনি। তাহলে কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে, এখানে কিন্তু বসাতে পারবো না, কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে, একমাত্র এটাই হবে, কিন্তু এইখানে কিউটা শেষ প্রান্তে বসে যাচ্ছে, তাই এটা আমার হবে না, এটাই অ্যান্সার হবে, কিউ বসেছে ও এর ঠিক বাম দিকে। তাহলে বসলো কে, তাহলে বসেনি কে, এন, এন কে এখানে বসাও। এবারে বলে দিয়েছে ও এন এর মাঝখানে কতজন বসেছে, এইখানে ও, এইখানে এন, তাহলে 1 2 3 4, 4 জন বসেছে, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবে সিমিলার জিনিসপত্র প্রচুর দিয়েছে, একই জিনিস লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফ্লোর পাজল, এবারেও আসবে, এবারেও আসবে, আজ থেকে 2-3 বছর পরেও একই জিনিস আসবে, সেম টাইপের জিনিস আসবে, তাতে আর ঘাবড়ালে চলবে না তোমাদের। দেখো আবার আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে দিয়েছে, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট ভর্তি ভর্তি আসবে 30টা নম্বরের মধ্যে, মিনিমাম ধরে রাখো 4 থেকে 5টা তো মিনিমাম, ওর থেকে বেশিও আসতে পারে, মিনিমাম 4 থেকে 5টা তো আসবেই আসবে 30 নম্বরের মধ্যে। বলে দিয়েছে এ বি সি ডি ই এফ একটি ভবনের 6টি তলায় বিভিন্ন বাস করে, ভবনের সর্বনিম্ন তলাটি কি বলেছে 1,
তার উপরের তলা 2, এভাবে সর্বোচ্চ তলাটি 6 নম্বর, তার মানে 1 থেকে 6 দিয়ে দেবো। তাহলে 1 থেকে 6 যদি আমি দিই তাহলে 1 2 3 4 5 6, 1 থেকে 6 আমার ভবনে দেওয়া হয়ে গেল। বলে দিয়েছে এ এমন একটি তলায় বসে থাকেন যার নম্বর একটি মৌলিক সংখ্যা। আচ্ছা বলো তো দেখি 1 থেকে 6 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে? 1 কি মৌলিক সংখ্যা? না। 2 মৌলিক সংখ্যা? হ্যাঁ। 3 মৌলিক সংখ্যা? হ্যাঁ। 5 মৌলিক সংখ্যা? তার মানে 2 3 5 এরা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এ কোথায় কোথায় বসতে পারে? এ আমার 2-তে বসতে পারে, এ আমার 3-এ বসতে পারে, এ আমার 5-এ বসতে পারে। এখান থেকে বুঝতে পারলাম এ এবং 3 যে তলায় থাকে তাদের গুণফল 3। এখান থেকে স্পষ্ট এ আমার 3-এ থাকে, ই আমার 1-এ থাকে, এছাড়া প্রবলেম কোথাও নেই। কেন কি একে আমি যেখানেই বসাই না কেন কোনোদিনও গুণফল এ আর ই এর গুণফল 3 আসে না, কারণ এ একটি প্রাইম নাম্বার বলে দিয়েছে। তাহলে প্রাইম নাম্বার 2 3 5, একে যদি 5 বসাই তাহলে কোনোদিনও কারোর সাথে গুণ করলে 1 থেকে 6 এর মধ্যে 3 আসবে না। একে যদি 3-এ বসাই তার মধ্যে একমাত্র সম্ভব, কেন কি এ যদি 3 হয় ই কে তাহলে 1 হলে এ এবং ই এর গুণফল 3 হবে। বি এর ওপরের মাত্র 2 জন থাকে, তাহলে বি এর ওপরে মাত্র 2 জন থাকে। এফ থাকে সি এর ঠিক নিচের তলায়, এফটা থাকে সি এর ঠিক নিচের তলায়, তাহলে বসে রইল এটা। তাহলে এ হয়ে গেছে, বি হয়ে গেছে, সি হয়ে গেছে, ডি বাকি রইল, ডিটাকে আমি এখানে বসালাম। তাহলে ডি এবং এফ এর মাঝখানে কতজন বসছে? ডি এখানে আছে, এফ এখানে আছে, মাত্র আমার 2 জন আছে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি 2। দেখে সিটিং অ্যারেঞ্জমেন্ট এত বড় লাগে কিন্তু কিচ্ছু নেই জিনিসে, ভেতরে ফাঁপা, পুরো ভেতরটা পুরো ফাঁপা, ভেতর পুরোপুরি ফাঁপা। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, 401 418 733 283 902, এটা বাম দিক এটা ডান দিক। কোশ্চেনটা পড়ো ফার্স্টে। উদাহরণ হিসেবে 697 রেখেছে, 697 কে প্রথম অঙ্ক অর্থাৎ 697 কে আমি উদাহরণ লিখেছি, 697 এর প্রথম অঙ্ক 6 অর্থাৎ এটা প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক 9 এটা দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক 7। তার মানে প্রত্যেকটা যে সংখ্যা আছে 401 প্রথম অঙ্ক বলতে গেলে 4, দ্বিতীয় অঙ্ক বলতে গেলে 0, তৃতীয় অঙ্ক বলতে গেলে 1। 300 আর 418 ক্ষেত্রেও একইভাবে করতে হবে, 733 এর ক্ষেত্রেও একই, 283 এর ক্ষেত্রেও একই, 902 এর ক্ষেত্রেও একই। 902 এর প্রথম অঙ্ক 9, দ্বিতীয় অঙ্ক 0, তৃতীয় অঙ্ক 2। এবার কি বলেছে, সবচেয়ে বড় সংখ্যার দ্বিতীয় অঙ্কটি, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এটা, তার দ্বিতীয় অঙ্ক অর্থাৎ 0। দ্বিতীয় অঙ্কটি যদি সবচেয়ে ছোট সংখ্যা এই যে সবচেয়ে ছোট সংখ্যা 283, তার তৃতীয় অঙ্ক অর্থাৎ 3 অঙ্কের সাথে যোগ করা হয়, অর্থাৎ এই 3-এর সাথে এই 0 যদি যোগ করা হয় তবে ফলাফল কত হবে? ফলাফল 3 হবে। বলো কি আছে কোশ্চেনটাতে, কি এমন আছে? এই কোশ্চেনটা প্রাইমারি স্কুলেরও কোশ্চেন, যোগ বিয়োগ বলে দিয়েছে সবচেয়ে বড় সংখ্যা। স্যার আমি সবচেয়ে বড় সংখ্যাটা যদি না বুঝতে পারো, পুরো লাইনের মধ্যে 902 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, তার দ্বিতীয় অঙ্কটা অর্থাৎ 0টা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 283, তার তৃতীয় অঙ্ক মানে হচ্ছে 3টা, এদের দুজনের যোগফল 3 আর 0 এর যোগফল কত হবে? 3ই হবে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, ফারদিন বিন্দু থেকে যাত্রা শুরু করছে। দেখো ফারদিন একই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, একটু আগেই একজনকে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত গেছে এ থেকে পি পর্যন্ত। এখানেও দেখো এ থেকে পি পর্যন্ত গেছে, কিভাবে গাড়ি চালিয়েছে তোমার ব্যাপার, তুমি হোমওয়ার্ক করবে, এটা একটু আগেই আমরা করে দিয়েছি। NESW মেথডে করলে অনেক বেশি তোমরা তাড়াতাড়ি ফল পাবে রাদার দ্যান অন্য যদি ডায়াগ্রাম এঁকে করো। এগুলো হচ্ছে উইদাউট ডায়াগ্রামে তোমাদের ডিস্টেন্স ডিরেকশন করা। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। সিরিজ দিয়েছে 105 97 89 81 73, তাহলে 5 থেকে -5 করলে 0, মানে কত হয়? -8, -8। ওরে বাবা সব কটাই -8 নাকি আমার? সব কটাই আমাদের -8। তাহলে 73 থেকে -8 করলে কত হয় বাবা? লাস্টে ইউনিট ডিজিট 5 থাকবে। 65, এটা পেপারে আসা কোশ্চেন। দেখো একটা পেপারে
সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা কত ধরনের পেতাম? বক্স পাজেল পেলাম, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট পেলাম, সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। ঠিক আছে, চলো, বলে দিয়েছে পি কিউ আর এস টি ইউ ভি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কতজন ব্যক্তি আছে দেখি? 1 2 3 4 5 6 7জন ব্যক্তি আছে। তাহলে সিস্টেম সবার ফার্স্টে আঁকো। এটা হচ্ছে আমাদের 7জন ব্যক্তি, তিনটে তিনটে 6টা। এটা কেন্দ্রের দিকে মুখ করে আছে, এ কোথার দিকে মুখ করে আছে? কেন্দ্রের দিকে মুখ করে আছে। এবার বলে দিয়েছে টি এর ডান দিক থেকে গণনা করলে, আমি জানি কেন্দ্রের দিকে মুখ করে থাকলে যেটা উত্তর দিক হয় তার পাশে এরকম ডট, অর্থাৎ ডট দেওয়া মানেটা ব্যাপারটা কি? ডটের দিকে যে মানে ডান দিক, ডটের উল্টো দিক মানে হচ্ছে আমার বাম দিক। টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মধ্যে কেবল 2জন বসে থাকে। আমি টি যে কোনো সেখানে জায়গায় বসতে পারি, তবে বসিয়ে দিই টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মাধ্যমে মাত্র 2জন বসে থাকে। আমি যদি এটাকে বসাতেই পারি। আমার একটা ভাবনা উচিত যে যে ব্যক্তিটা সব থেকে বেশিবার আছে এখানে, যার কথা সব থেকে বেশিবার উল্লেখ করা আছে, তাকে বসানোই শ্রেয়। তার কারণ তার সাথে আমি কানেক্ট করতে পারবো বাকিগুলোর। দেখো টি আর এস কিন্তু একবারই বলে দিয়েছে, দেখো কিউ এখানে আছে, কিউ এখানে আছে, কিউ এখানে আছে, কিউ লাস্টে আছে, তিনটে জায়গায় কিউ আছে, সরি হ্যাঁ তিনটে জায়গায় কিউ আছে। তাহলে চলো কিউটাকে ফার্স্টে বসাই। কিউ এর ডান দিক থেকে গণনা করলে ভি এবং কিউ এর মধ্যে কেবল 3জন বসে। তাহলে কিউ এর ডান দিক থেকে গণনা করলে ভি এবং কিউ এর মধ্যে মাত্র 3জন বসে। তাহলে 1 2 3 ভি এবং কিউ এর মধ্যে মাত্র 3জন বসে। এস কিউ এর ঠিক ডান দিকে বসে, এসটা কিউ এর ঠিক ডান দিকে বসছে। ঠিক আছে, এসটা কিউ এর ঠিক ডান দিকে বসছে। এইবার বড়, টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মধ্যে কেবল 2জন বসে। টি এর ডান দিক থেকে গণনা করলে টি এবং এস এর মধ্যে মাত্র 2জন বসছে। এবার কি বলে দিয়েছে? ইউ আর এর ঠিক ডান দিকে বসে। তাহলে ইউটা আর এর ঠিক ডান দিকে মানে ইউ আর পাশাপাশি। দেখো এইখানে ইউ আর বসতে পারবে না, তাহলে ইউ এর ঠিক ডান দিকে, সরি ইউ আর এর ঠিক ডান দিকে বসে। তাহলে আর এর ঠিক ডান দিকে কে বসছে? ইউ বসছে, আর এর ঠিক ডান দিকে বসে। এবার বলে দিয়েছে কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং ইউ এর মধ্যে, কিউ এর ডান দিক থেকে গণনা করলে কিউ এবং ইউ এর মধ্যে কতজন বসে? 1জন 2জন। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে স্যার, এটা তো বসালেন না, বসানোর কি দরকার আছে? আমাকে তো জানতে চেয়েছি কিউ আর ইউ, কেন ফালতু ফালতু বসাবো? যে লোকটা এখানে বসেনি সেই লোকটাই বসবে। দেখো এখানে পি বসাতে পারিনি, তাহলে পিটাই এখানে বসবে, বাকি সবাই বসে পড়েছে। ক্লিয়ার? চলো, ব্লাড রিলেশন, বিশেষত হলো কোডেড ব্লাড রিলেশন। কোডেড ব্লাড রিলেশনে আমাদের কি বোঝায়? একটা এরকম কোড দিয়েছে, এ প্লাস বি হলো এ হলো বি এর মা, এ মাইনাস বি হলো এ হলো বি এর ভাই, এ গুণ বি হলো এ হলো বি এর স্ত্রী, এ ভাগ বি হলো এ হলো বি এর বাবা। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা আমাকে সলভ করতে হবে। তাহলে সলভ করবো আমরা, কিভাবে সলভ করবো একটু দেখে নিই। এ প্লাস বি, এ হলো বি এর মা, এম প্লাস এন, এম হলো এন এর মা, এম হলো এন এর মা। এন ক্রস ও, এ গুণ বি, এ হলো বি এর স্ত্রী, এন গুণ ও, এন হলো ও এর স্ত্রী, এন হলো কার স্ত্রী? ও এর স্ত্রী। ও ভাগ পি, এ ভাগ বি হলো এ হলো বি এর বাবা, ও ভাগ পি মানে ও হলো পি এর বাবা। ও কার বাবা? পি এর বাবা। পি মাইনাস কিউ, এ মাইনাস পি হলো এ হলো বি এর ভাই, পি মাইনাস কিউ মানে পি হলো কিউ এর ভাই। এবার আমাকে জানতে চেয়েছে তবে এম কিউ এর কে হয়? দেখো বাংলা একটু দেখা যাচ্ছে, এমটা কিউ এর কে হয়? দেখো কিউ এর, দেখো পি যদি ও এর সন্তান হয়, পি যদি ও এর সন্তান হয়, কিউ সন্তান। আবার ও হচ্ছে বাবা, এন মা, তাহলে পি আর কিউ এর মা হচ্ছে এন। তাহলে আমরা বলতে পারি কিউ এর মায়ের মা। আচ্ছা মায়ের মাকে আমরা কি বলি? দিদা বলি। মায়ের মাকে আমরা কি বলি? দিদা বলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, মাদার সিস্টার ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখে নাও,
কি দিয়েছে? এক্স ভি এফ ইউ ডাব্লিউ ইউআইসি আর ভি জেড ও এস ডাব্লিউ। এক্স মানে হচ্ছে আমার 24, 21, 18, 15, -3 -3 -3 15 থেকে যদি আমরা 3 বার করি 12 হবে। 12 মানে এল, টিপিএল কাটা গেল। সেকেন্ড ডেটটা 2, 25, 22, 19। দেখো 25 থেকে 3 বাদ দিলে 22, 22 থেকে 3 বাদ দিলে 19, 19 থেকে যদি আমরা 3 বাদ দিলি তাহলে 16 হয়। 16 হলে অ্যান্সার আসবে পি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজি। নেক্সট, কোডিং ডিকোডিং বলে দিয়েছে FARM ইজ রিলেটেড টু CXOG। তাহলে এই অনুযায়ী ফ্রেশ ইজ রিলেটেড টু COBPE। তাহলে রিচটা কি হবে? তাহলে রিচ কি হবে? দুটো দিয়ে দিয়েছে। FARMটা CXOGর সাথে, তাহলে FARMটা CXOGর সাথে। এফ কত? এফ হচ্ছে 6, 3, 1, 24, 18, 15, 13, 10। যদি পুরো মাইনাস করি, দেখো 6 থেকে 3 -3, 1 থেকে -24 -3, 18 থেকে 15 -3, 13 থেকে 10 -3। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের -3 -3 -3 প্যাটার্ন। তাহলে রিচ থেকে 18 থেকে এটা 18, আই মানে 9, 3, 8, 18 থেকে 3 যদি বাদ দিই তাহলে 15, 15 মানে ও, 9 থেকে 3 যদি বাদ দিই তাহলে 6, 6 মানে এফ, 3 থেকে 3 যদি বাদ দিই তার মানে 0। আচ্ছা শূন্যটাকে আমরা কি লিখি? 26 লিখি। তাহলে জেড, 8 থেকে 3 যদি বাদ দিই তাহলে 5, 5 মানে ই, ও এফ জেড ই কোথায় আছে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট দেখি আমাদের কি আছে। বলে দিয়েছে 67 74 সাথে সম্পর্কিত। তাহলে একই যুক্ত অনুসারে 13 আর 20 মধ্যে সম্পর্কিত। 67 আর 74 খুব ভালো করে দেখো। 67 সাথে 7 যোগ করলে 74 আসে, 13 সাথে 7 যোগ করলে 20 আসে, 52 সাথে 7 যোগ করলে 59 আসে। অপশন কোথায়? এটা দিয়েছে। এই কোশ্চেনও তোমাদের দিয়েছে। তোমরা ভাবো যে আরআরবি, এনটিপিসি, এসএসসি সিজিএল, এসএসসি সিজিএসএল বিশাল কঠিন কঠিন জিনিস না। পড়তে হবে, তোমরা সোজা কোশ্চেন পাবে, কিছু কঠিন কোশ্চেনও পাবে। এরকমও নয় যায় যে 30খানা রিজনিং এর মধ্যে তোমার 29খানা কঠিন কোশ্চেন দিয়েছে, একখানা সহজ কোশ্চেন দিয়েছে। তোমরা যদি দেখো, বিশ্বাস করো, একটা বিশ্বাস না, কমেন্টে দেখি তো অবিশ্বাস, স্যার এত কোশ্চেন সোজা আসবে, এত সহজ কোশ্চেন আসবে? এই কোশ্চেন 2000 আগে আসতো, এই আসতো, সেই জিনিস এখন নেই। তোমাদের তো আমি তো লাইভ দেখাচ্ছি যে পেপারটা কোথায় এসছে। পেপারটা আমি প্রথমেই দেখালাম যে পেপারটা এসছে 5/6/2025 শিফট 1-এ। গুগল তো তোমরা জানো, গুগলে মারো 5/6/2025 আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট, দেখো তো কোশ্চেনগুলো মেলে কিনা রিজনিং এর, তারপরে বলো। ঠিক আছে, দেখো আজকের আমাদের লাস্ট কোশ্চেন আমরা করব। আশা করি এইটা তোমাদের হোমটাস্ক দিতেই পারি। বলে দিয়েছে কোন অক্ষরকুচিটা সেই দলের মুক্ত নয়। এত কিছু করালাম, এটা তোমরা হোম টাস্ক করে নিও, লাস্ট কোশ্চেনটা। তাহলে আজকের যে সেশনটা দেখলাম এটা ছিল 5/6/2025, অর্থাৎ আগের বছর আরআরবি এনটিপিসিতে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটার ফার্স্ট ডে ফার্স্ট শিফটের কোশ্চেন আমি তোমাদের সামনে করালাম। শুধুমাত্র রিজনিং কটা নিয়ে এসেছি, কিন্তু বাকি সব কটা কিন্তু নিয়ে আসেনি। তোমরা পেপারটা চেক করে নিতে পারলে দেখে নিও। আর সব শেষে বলে থাকি, জয় হিন্দ।